তার সাথে ঘটে যাওয়া গোটা ঘটনাটা জমিদারের কাছে বলল। সমস্ত শুনে জমিদারের মুখের ভাব জিভ বদলে গেল। সে চমকে বলল, লালটু, লালটুকে দেখেছিস তুই? তার মানে লালটু? লালটু কে বাবা? কেউ না বিক্রম, আমার হঠাৎ অন্য কথা মনে পড়ে গিয়েছিল। এত রাত হলো, তুই এখনো জেগে আছিস কেন? ঘুমিয়ে পড়। বাবা, তুমি এখনই লালটুর কথা বলছিলে। কেউ লালটু না। কি বলতে কি শুনেছিস? খালি পাকানো। ঘুমাতো, রাত হয়েছে, এখনো ফালতু এসব কথাবার্তা বলছিস, যত সব। জমিদার বাবু জোর করে ঘর থেকে বেরিয়ে যেতেই বিক্রমের মন খারাপ হয়ে গেল। সে বলল, আমি বাবাকে এত বড় একটা কথা জানালাম, আর বাবা এভাবে আমার কথাটা উড়িয়ে দিল, একটুও গুরুত্ব দিল না। আর যদি আমার মা থাকতো, আমাকে এভাবে মন খারাপ করতে দিত। জমিদার খেতে বসেছে। রঘু এসে খাবার দিচ্ছিল। আরে দাঁড়া, আগে বিক্রম আসুক, তারপর খেতে দিস। ছোট বাবু কেন আসবে কর্তা? সে তো সেই কখন বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? এই ভর দুপুর বেলা কোথায় গেছে? আর বাড়ি এলেও তো আমাকে ছাড়া কখনো খায় না। ছোট বাবু যে কিচ্ছুটি খায়নি কর্তা। কত করে বললুম যে খেয়ে যেতে কিছু, কিন্তু কোনো উত্তর দিল না। কর্তা, ছোট বাবুর কি কিছু হয়েছে? কেন বলো তো? আসলে ছোট বাবু খুবই রসিক মানুষ। বাড়িতে এলে বাড়িটা যেন গম গম করত, কিন্তু এবারে আসার থেকে কেমন যেন চুপ মেরে গেছে। কোনো কথা বলে না, খায় না, কেবল কি যেন ভাবতে থাকে। না, এবার হয়তো ওর সাথে মুখোমুখি কথা বলতে হবে। জমিদার বাবু বিচলিত হয়ে বিক্রমের সাথে দেখা করার জন্য বিক্রমের খোঁজে বেরোলেন। বিক্রম তখন জমিদার বাড়ির বাগানে একা একা উদাস হয়ে বসেছিল। জমিদার বাবু তাকে দেখেই যেন মন খারাপ হয়ে গেল। তিনি তার কাছে গিয়ে বললেন, বিক্রম, এখানে এইভাবে একা বসে আছিস কেন বাবা? কি হয়েছে? কিচ্ছু হয়নি বাবা। রঘু বলল তুই কিছু খাসনি, কথাবার্তাও তেমন বলছিস না। কি হয়েছে তোর? কি বললো বাবা? তুমি তো জানোই আমার মা নেই। যখন থেকে জ্ঞান হয়েছে তোমার কাছেই সব মনের কথা বলেছি, কিন্তু কাল যখন তোমাকে এত বড় কথাটা বললাম, তুমি ভ্রুক্ষেপ করলে না। ভ্রুক্ষেপ করিনি নয় বিক্রম, শুধু এড়িয়ে যেতে চেয়েছি। এমন একটা বিষয় রয়েছে যেটা তোর জন্য না জানাই ভালো। তার মানে কেন বাবা? কি এমন বিষয় যেটা তুমি আমার থেকে লুকাতে চাইছো? আর ওই যে লালটুর নাম নিয়েও তুমি থেমে গেলে। কে লালটু? লালটু আমাদের জীবনের এমন একটা অধ্যায় যেটাকে আমি চিরকাল তোর থেকে সরিয়ে রেখেছি। কিন্তু কেন বাবা? কে এই লালটু? আমি জানতে চাই বাবা, আমায় বলো। বেশ, তবে তোকে সব ভুলে বলছি, কিন্তু একটা কথাই বলবো, এসব কথা শোনার জন্য নিজের মনকে অনেক শক্ত করতে হয়। আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। সেই সময়ে আমার সব থেকে প্রিয় লেঠেল ছিল লালটু। যেমন ছিল তার বলিষ্ঠ শরীর, তেমনই ছিল তার সাহস। লাঠি হাতে সে দাঁড়ালে বাকে গরুতে এক ঘাটে জল খেত। পরোপকারী স্বভাবের জন্য গ্রামের লোকেও তাকে খুব ভালোবাসত। সেবার 3-4 দিন ধরে লালটু কাছারিতে আসছে না। দেখে বেশ অবাক হয়ে পরিচারককে বললাম, হ্যাঁ রে, আজকে 3-4 দিন হলো লালটু আসছে না কেন বলতো? সে তো কখনো কামাই করে না। বাবা, আপনি জানেন না কর্তা, লালটুর বউ তো 2 দিন হলো মারা গেছে। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিল। তোরা না বললে জানবো কি করে? সত্যি তোদের কিছু বলার নেই? যা, শীঘ্রই পালকি বের করে নিয়ে লালটুর বাড়ি যাও। লালটু মাথায় হাত দিয়ে বসেছিল। তার পাশে একরত্তি ছেলেটা শুয়ে। জমিদার বাবু ঘরে ঢুকে বললেন, লালটু। আরে জমিদার বাবু, আপনি আপনি এখানে? বসুন না, বসুন। কোথায় যে আপনাকে বসতে দিই। ব্যস্ত হোস না লালটু, বলি তোর এত বড় বিপদ ঘটে গেল, আর একটিবার আমাকে জানালি না। নেহাত আমি জিজ্ঞাসা করাতে জানতে পারলাম। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে কিছু বলার সুযোগ পাইনি কর্তা। যে যাওয়ার সে তো চলে গেল, আর আর আমাকে যেন অকুল সাগরে ফেলে গেছে কর্তা।
নিজেকে সামলা লালটু, তোর উপরে বাচ্চা ছেলেটার দায়িত্ব রয়েছে। তোকে পরিশ্রম করে খেটে ওকে মানুষ করতে হবে। ওকে নিয়েই তো আমার ভাবনা জমিদার বাবু। ওকে একা রেখে আমি কি করে কাজে যাব বলুন তো? আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না। এর জন্য এত চিন্তা কিসের লালটু? আমার ছেলে ভুবনও তো রয়েছে, তোর ছেলের বয়সী। ওদের গিন্নিমা মারা যাওয়ার পর থেকে আমিও তোকে বড় করছি। আজ থেকে তোর ছেলে আমার ছেলের সাথে আমার বাড়িতেই মানুষ হবে। এই আপনি কি বলছেন কর্তা? ঠিক বলেছি। সারাদিন ও ওখানেই থাকবে, রাতে বাড়ি ফেরার সময় ওকে নিয়ে ফিরবি। হয়ে গেল। কর্তা, কর্তা, আপনি মানুষ নন কর্তা, আপনি স্বয়ং ভগবান। আপনি যে আমাকে কত বড় সমস্যার হাত থেকে বাঁচালেন তা আপনি নিজেও জানেন না কর্তা। আরে হয়েছে হয়েছে, এবার চল, মেলা কাজ পড়ে রয়েছে। সেদিন থেকে লালটুর ছেলে আর আমার ছেলে একসাথে বড় হতে থাকলো। তারা দুজন যেন হয়ে উঠল হরিহর আত্মা। এদিকে লালটুও যেন নিশ্চিন্ত হয়ে গেছিল। তারপর এলো সেই বিভীষিকাময় রাত। সেবার